যেখানে নিজের মা-বাবার ব্যাপারটা আসে না, সেখানে তুমি লড়াই ঝামেলা করতে পারো। আমি আমার তরফ থেকে আমার মনে হয় না বাবা-মার সাথে কোনো অপমানিত মানে তাদেরকে কোনো হার্ট করা ওরকম কিছু করি। কথা কাটাকাটি প্রত্যেক বাড়িতে মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়। আমার মনে হয় না ১০ বছরে আমার বাচ্চারা ১০ দিনও হ্যান্ড মডেলহুড ভালোবাসা পেয়েছে। জানি না আমার মা-বাবা পডকাস্ট করেছে, সবটাই নিজেদের ক্রেডিবিলিটিই বলে। কষ্ট শুধু তারা করেনি, কষ্ট কিন্তু এমপ্লয়াররাও করেছে। সমস্তটা আমি নিজের ক্রেডিট বলবো। বিকজ আমার মা-বাবারও পরিশ্রম আছে, আমার স্টাফেদেরও পরিশ্রম আছে। আর এমপ্লয়িরা যদি ভালো বিরিয়ানি না বানাতো, যতই তুমি কষ্ট করো, মানুষের মন জায়গা নিতে পারতে না। বিরিয়ানির দোকান করো মানে বাপরে বাপ, তো বিশাল বাটের বিরিয়ানি ব্যবসা করা হয়। বাবা থেকে আমি অনেক কিছু জীবনে শিক্ষা অর্জন করেছি। আর আজও আমার গুরু আমার বাবাই থাকে। ওই দিনটা আর আজকের দিনটাকে যদি ভাবি, আমার গায়ে এখন অব্দি কাঁটা দেয়। বাবা আমাকে বলেছিল, তোর যদি বিরিয়ানি বিক্রি না হয়, তুই ক্যানে করে আমার দোকানে ফেরত দিয়ে চলে যাস। নমস্কার, আমি ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা সবাইকে স্বাগত। আজকে পেয়ে গেছি এমন একজন মানুষকে, যে মানুষ কিনা আপনাদের ঘরে ঘরে রয়েছে এবং যেটার গন্ধে এবং স্বাদে আমরা মনে করি যে প্রথম কি খাবো সেটা হচ্ছে বিরিয়ানি। এবং বিরিয়ানি বলতে গেলেই মনে পড়ে এক হচ্ছে দিবাপির বিরিয়ানি। তার কর্ণধার রয়েছে অনির্বাণদা। অনির্বাণদা, নমস্কার। নমস্কার ম্যাডাম। এখন বর্তমানে আমি দিবাপি কে রিজাইন করে অনির্বাণ হয়েছি, মিন্স অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার। সেটা আমার নতুন জার্নি শুরু হলো। আর আশা রাখছি যে প্রত্যেকের সাপোর্ট, ভালোবাসা আমাকে এই জার্নিটাতে অনেক সাহায্য করবে। এবং দিবাপির সাথেও আজকে ৫-৬ বছর কাটিয়েছি। খুব সুন্দর জার্নি ছিল। খুব এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি, অনেক কিছু শিখেছি। তো সেইটাই, সেই জিনিসটাকেই মাথায় রেখে আর কি দিবাপি আমি আবার আমার নতুন নামে একটি অনির্বাণস বিরিয়ানি এন্ড ক্যাটারার নামে লঞ্চ করলাম। আমি শুনেছি যে আপনার মা বাবারই হচ্ছে এত বছরের একটা জার্নি, যেটার নাম দিবাপি। অর্থাৎ নর্থে যদি শুনি, মানে ব্যারাকপুর থেকে শুরু করে ওই সব জায়গাতেই মেনলি বিরিয়ানি বললে আমরা জানি এক দাদা বৌদি, দুই হচ্ছে দিবাপির বিরিয়ানি। তো হঠাৎ করে এই চেঞ্জেসটা কেন হলো? চেঞ্জেসটা দেখো, একটা কথা আমি বলি, যে কোনো বিজনেস করতে গেলে সেটাকে ইউনাইটেড ভাবে করতে হয়। ইউনাইটেড মানে একতা সবার আগে প্রয়োজন, যেটা আমাদের এই ফ্যামিলির মধ্যে ছিলই না কখনো। ফ্যামিলির মধ্যে ইউনাইটেড ব্যাপারটা নেই। আমি যখন 2019-এ জয়েন করি, তখন আমি আমার একটা মোবাইলের দোকান ছিল ফুটপাতে। আমি একটা মোবাইলের রিপেয়ার করতাম। তো সেই সময় বাবা বলল, তুই আমার ব্যবসাটা থাক। তো আমরা অ্যাকচুয়ালি আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি। তো বিয়ের পরেই না আমি মানে আলাদা সেপারেটই থাকতাম, মানে কোনোদিনই আমি বাড়িতে থাকিনি। তো সেই সময় আমার বয়স খুব হলে তখন তখন আমার বাচ্চা হয়ে গেছে। তো তখন আমার বয়স খুব বেশি হলে, যখন আমি বাবার ব্যবসা জয়েন করি, তখন 27-28 বয়স হবে। 28 বছর বয়স যখন বাবার ব্যবসা আমি হাল ধরি, তখন সেই জায়গায় বাবার ব্যবসা ছিল না। মানে একটা বিরিয়ানির দোকান ব্যারাকপুরে সবাই জানতো, মানে এতটা জনপ্রিয়তা সেই সময় লাভ করেনি। কিন্তু যখন বাবার ব্যবসায় আমি ঢুকলাম, তখন বাবা আমায় মাসে মাইনে দিত, 15,000 টাকা মাইনে দিত। সব বেশ আমার ঠিকঠাক চলতো। কিন্তু আমি সেই সময় বাবার ব্যবসাটাকে ভেবেছিলাম যে একটা বড় স্থানে নিয়ে যাব। দেখো, কোয়ালিটি সারা পশ্চিমবাংলায় বিরিয়ানি বিক্রি করে অনেক, কেউ ভাইরাল হয়, কেউ হয় না। বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় এরকম দোকান আছে যারা হয়তো ভালো খাবার খাওয়ায়, কিন্তু তারা প্রচারে আসতে পারে না, মানুষের সামনে আসতে পারে না। কিন্তু আমি জানছি যে আমি ভালো খাবারটা খাওয়াচ্ছি। আমার যেটা টার্গেট ছিল, ফার্স্ট অডিয়েন্স, মানুষকে জানাতে গেলে কার কোন প্ল্যাটফর্ম ইউজ করে, দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া ইজ দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম। তো আমি সেই প্ল্যাটফর্মটাকেই চুজ করেছি। সেই সময় ফেসবুক এতটা তোমার হাইলাইট ছিল, সেই সময় আমরা ইউটিউব, মানে কোভিড এর টাইমে আমি তোমায় বলি, ইউটিউবে মানে সব সময় ইউটিউব 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 ইউটিউব। তো ব্যারাকপুরে এক বিরিয়ানির দোকানে ফার্স্ট ভিডিও করে সুরজিৎ সাহা। তো সুরজিৎ সাহার আমি ভিডিওগুলো দেখতাম, সে শুধু খাবারের ভিডিও করতো বিভিন্ন জায়গায়। তো আমি তাকে বলি যে, দাদা
আপনি একটু আমাদের একটা ভিডিও করে দেবেন? বললো হ্যাঁ অবশ্যই করে দেবো, ওনাকে যোগাযোগ করে। তো আমায় বললো তাহলে আমি আরেকজনকে নিয়ে আসবো সাথে। তার নাম ছিল দাদা বৌদি ব্লগস, এখনো ইউটিউবে আছে, দেখতে পারবে। এখন ফেসবুক এখন অনেক, মানে আগে এতটা ইয়ে ছিল না, এখন অনেক ওনার ফলোয়ার্স হয়ে গেছে। সুব্রত দা, এই দুটো মানুষ ফার্স্ট ডিবাপির ভিডিও করে 2020-তে। তো ফার্স্ট ভিডিও যখন করে, তো সেই সময় আমি আমার মা বাবাকে ভিডিও করিয়েছি। আচ্ছা। 2020 কি 19 মেবি হবে, 19 নয় 20। হুম। ফার্স্ট ভিডিও আমি সুরজিৎ সাহাকে দিয়ে করি। এই সুরজিৎ সাহার ভিডিও দেখে দেখে আস্তে আস্তে আরো ইউটিউবার্সরা আসতো, তারা ভিডিও করতো। মানে তুমি যদি আজ থেকে 6 বছর আগে যাও, আমার মা বাবাকে তুমি বেসিক্যালি স্পেশালি বাবার কথা বলছি, মা খুব কম থাকতো। মাকে দু একটা ভিডিওতে হয়তো দেখতে পাবে, কিন্তু বাবাকে আমি প্রতিনিয়ত ভিডিওতে আমি সবসময় লাইমলাইটে রেখেছি। আর বাবার প্রচুর ইন্টারভিউজ আছে ইয়েতে, ইউটিউবে। তো কিন্তু মনে এটাই কষ্ট যে আজকে যখন এই ব্যান্ডটা স্ট্যাবলিশড হয়ে গেল, সারা বাংলায় যখন বিখ্যাত হয়ে গেল, কোনো না কোনো জায়গায় একটা মনে হলো যে মা এই একটা কোনো ভিডিওর মাধ্যমেই বলছে যে আমাদেরকে এনেছে ছোট ছেলে আমাদের লাইমলাইটে, হয়তো তোমরা দেখেছো হবে ভিডিওটা। তো সেই জায়গা থেকেই মনটা একদম মানে একদম ভেঙে গেল। নাহলে এতদিন কিন্তু আমরা একসাথেই ব্যবসা করছিলাম। একসাথে বলতে বাবা দুটো ব্রাঞ্চ দেখতেন, বারাসাত আর ব্যারাকপুর, আমি সোদপুর, মধ্যমগ্রাম, এবং আমার নতুন আপকামিং ব্রাঞ্চ দোলতলা হচ্ছিল। এবং আমার যেটা ব্যারাকপুরে পরে ফার্স্ট যেটা ব্রাঞ্চ মধ্যমগ্রাম ব্রাঞ্চটা আমি আমার বাবার হাত দিয়েই ওপেন করেছিলাম। আমি আমার বাবার হাতেই ফিতে কাটিয়েছিলাম যে বাবা মা তোমরা এইটা ইনোগ্রেশন করো। তো আমি আমার তরফ থেকে আমার মনে হয় না যে বাবা মার সাথে কোনো অপমানিত, মানে তাদেরকে কোনো হার্ট করা ওরকম কিছু করিনি। আমার মনে হয় না কিছু এমন কিছু করেছি। হয়তো কোনো সময় কথা কাটাকাটি প্রত্যেক বাড়িতে হয়, মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, কিন্তু এমন কিছু হার্ট করিনি, কোনো এমন কথা ওদেরকে বলিনি যেখানে তারা আমার সাথে এত এই বড় যে ডিসিশন এত বড় ডিসিশন তারা নিয়েছে, যে ডিসিশনটা আজকে আমি ধরো আছি, তার সাথে আমার 3টে ছোট ছোট শিশু আছে, তার সাথে সাথে আমার দিকে মুখ তুলে যারা তাকিয়ে আছে আমার স্টাফ এমপ্লয়িজরা, আজকে তাদেরও পরিবার আছে। মানে আমি সব দিক দিয়েই হেনস্থতা। আজকে প্রায় 2 মাস ধরে আমার ব্যবসাটা বন্ধ সুইগি প্ল্যাটফর্ম, জোম্যাটো প্ল্যাটফর্মে। আজকে এই সুইগি আর জোম্যাটো প্ল্যাটফর্মটাই আমার মা, আমরা প্ল্যাটফর্মে শুনেছিলাম যে ওনার ছোট ছেলেই করেছে, ছোট ছেলে এবং আমার মা আপনার করেছে, ভাই হয়, আমার ভাই সেই এনেছে আর কি অনলাইন প্ল্যাটফর্মটা। কিন্তু আমি এটাও বলি, তখন আমার ভাই কোনো ব্যবসায় মানে ইনভলভমেন্টও ছিল না, সে আসতো না, সে ক্রিকেট খেলতো, পড়াশোনা করতো। আমার পড়াশোনায় কোনোদিনই ঝোঁক ছিল না, আমি খুব কম পড়াশোনাই করেছি, কিন্তু আমার ব্যবসার দিকে নিষ্ঠাভাবে ইচ্ছা ছিল যে নিষ্ঠাভাবে ব্যবসা করব, যে কোনো আজও অবধি। বিল গেটসও কিন্তু কলেজ ড্রপ আউট। যাই হোক, তো আমি কি বললাম, আমি খুব দূর পড়াশোনা করিনি, কিন্তু আমার এটাই ইচ্ছা ছিল যে আমি ব্যবসাটাকে মন দিয়ে করব, মানুষকে খাওয়াবো ভালো, মানুষ যাতে মানে আমাদের কোয়ালিটিতে কোয়ান্টিটিতে খুব মানে স্যাটিসফাইড হয়, এটা আমার ইচ্ছা ছিল। সত্যি বলবো, এখানে বসেও বলছি, বাবা কোয়ালিটি সবসময় বলতো যে আমি কোয়ালিটি মেনটেন রাখবো, এটা তো বাবার থেকেই এই জিনিসটা শেখা, আমি অ্যাডপ্ট করেছি। তো যাই হোক, কোনো না কোনো ক্ষেত্রে আজকে এই ডিসিশনটা তারা যখন নিল, তারা একবারের জন্য ভাবেনি যে আমরা যে ছেলের সাথে এই জিনিসটা করছি একবার তার সাথে কথা বলুক, কিন্তু তারা নিজেদের ইগোটাকে বজায় রেখে আমাকে ইনজাংশনের নোটিশ পাঠালো, ইনজাংশন করলো আমার বিরুদ্ধে, দোকান বন্ধ করার জন্য দোকানে পুলিশ পাঠালো। কিন্তু বিশ্বাস করো, আমি এই এত কিছু করাতে আমি কিন্তু তাদের সামনেও একবারও যাইনি এবং তাদেরকে একটা প্রশ্নও করিনি। আমি একটা প্রশ্ন তাদেরকে করেছি, কিন্তু সেটাও ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি তাদের সামনে যাইনি। আমি একটা প্রশ্ন রেখেছি যে আমার যদি কোনো অন্যায় থাকে তোমরা অবশ্যই বলো, আমি শুনতে রাজি আছি, কিন্তু সেটাও বলেছি আমি ভিডিওর মাধ্যমে।
আমি তাদের সামনে গিয়ে একবারের জন্য বলিনি যে তোমরা এটা কেন করলে। 2 মাসে আমার হিউজ লস তো ছেড়ে দাও, সবচেয়ে বড় কথা আজকে আমার 3টে ছোট ছোট বাচ্চা আছে, তারা কিন্তু তাদের কথা একবারও চিন্তা করলো না। আজকে 10 বছর আমার বড় ছেলের প্রায় বয়স হতে যায়, আমার মনে হয় না 10 বছরে আমার বাচ্চারা 10 দিনও ঠাকুমা দাদুর ভালোবাসা পেয়েছে। তো এটাই কি বলবো দিদি, মানে তুমি যদি আমার পাড়ায় কোনোদিনও যাও, তুমি জানতে পারবে আহ, আমার আরেকটা, মানে আমার ব্যবসার বাইরেও আমার একটা পরিচয় আছে, আমি এটা হ্যাঁ, আমরা সেটা জানি যে হ্যাঁ, আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করে, সেখানে আপনি পঞ্চায়েত দেখুন, প্রধানের হ্যাঁ অবশ্যই সদস্য, দলের থেকে আগে আমি একটা, প্রথম কথা আমি একটা জনপ্রতিনিধি, পাবলিক সার্ভেন্ট। জনপ্রতিনিধি। হ্যাঁ, তো আমার অনেক দায়বদ্ধতা থাকে আমার এলাকার মানুষের জন্য। আমি সত্যি কথা বলতে না, আমি মানুষের সাথে থাকতে খুব বেশি ভালোবাসি, মানে আমি ম্যাক্সিমাম টাইমটাই আমার লাইফের পাড়ার সাথে কিংবা বাইরের ওই কাকু, ওই দিদা, ওই দাদু, তাদের সাথেই বেশিটা টাইম কাটিয়েছি। তো আজও তাই, আমি মানে মানুষের সাথে, মানুষের পাশে। আমার বাড়িটা মানে কি বলতো, আমার বাবার বাড়ি বিলাসবহুল বাড়ি। বিলাসবহুল মানে ব্যারাকপুর মোহনপুর অঞ্চলের, মানে যদি সবচেয়ে বড় বাড়ি হয় তাহলে হয়তো বাপি দাসের বাড়িটাই ফার্স্ট হবে, মানে এত বড় বাড়ি। কিন্তু আমি, আমার বাবার একটাই, মানে আমার বাবারই ফ্ল্যাট আর কি, আমি সেই ফ্ল্যাটেই থাকি। মানে আমাদের যে ব্যারাকপুর মেইন ব্রাঞ্চ, তার অপোজিট সিএমডিএ কমপ্লেক্স, তার এই 2 রুমের একটা কোয়ার্টারেই থাকি আমি আজও অব্দি। আমি সেই বিলাসবহুল বাড়িতে থাকি না। তার একটাই কারণ কি জানো, আমি খুব শান্তি পছন্দ করি। এবং আমি একটা জিনিস বুঝি, যেখানে মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই সেখানে তুমি যত মানে বড় অট্টালিকা করো, সেখানে তুমি শান্তিতে বসবাস করতে পারবে না। তো আমি আমার ওয়াইফ দুজনেই আমরা মানে খুব হ্যাপি আছি, মানে ঘর ছোট কিন্তু খুব শান্তি। ওয়াইফকে নিয়ে বলতে গেলে বলতে হয় যে আপনি আপনার ওয়াইফকে লেডি লাক বলেন অ্যাকচুয়ালি। একদম তো 100%। ও প্রতি মানে কি বলবো দিদি তোমাকে, জানি না, আমার মা বাবা পডকাস্ট করেছে, সবটাই নিজেদের ক্রেডিবিলিটিই বলে, কিন্তু আজও আমি বলি ক্রেডিবিলিটি, আমিও যে ব্যবসা করেছি কিংবা আমার বাবা মার ব্যবসা এই জায়গায় এসছে, সমস্তটা আমি নিজের ক্রেডিট বলবো না। বিকজ আমার মা বাবারও পরিশ্রম আছে, আমার স্টাফেদেরও পরিশ্রম আছে। বিকজ কষ্ট শুধু তারা করেনি, কষ্ট কিন্তু এমপ্লয়াররাও করেছে। আজ এমপ্লয়াররা যদি ভালো বিরিয়ানি না বানাতো, যতই তুমি কষ্ট করো, মানুষের মনে জায়গা নিতে পারতে না। একদম, এটা বাস্তব। একদম, এটা একদম ঠিক কথা। তো আজকে এই জিনিসটাই আমি বলতে চাই, যে ক্রেডিটটা শুধু আমার না, ক্রেডিটটা সবার, মানে এন্টায়ার যারাই দিবাপি কিংবা এখন আমার অনির্বাণ, যেটাই হোক, যেটার সাথে যুক্ত, আমাদের প্রত্যেকেরই ক্রেডিট। সবচেয়ে বড় ক্রেডিট বলবো যে আমার ওয়াইফ, আমার মানে এত বড় একটা প্রবলেম গেছে, ও আমাকে একটাই কথা বললো, মনকে স্থির করো আর সামনের দিকে তাকিয়ে চলো আর মাথা ঠান্ডা রাখো, ব্যাস আমি তোমার পাশে আছি, বাস এটাই, এর থেকে বেশি আর কিছু দরকার নেই। এই যে এত বড় একটা ঘটনা মানে ঘটলো, সেক্ষেত্রে মেন্টালি দিক থেকে কতটা স্টেবল? আমি দেখো, আমি খুব ডিপ্রেসড হয়ে গেছি। হয়তো বাইরের কোনো লোক হলে সেটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকতো, আমি উম, তার সাথে লড়াই করতাম, ঝামেলা হতো, যেটা নিজের বাবা হয়। মা, নিজের মা বাবা। কিন্তু যেখানে নিজের মা বাবার ব্যাপারটা আসে না, সেখানে তুমি লড়াই ঝামেলা করতে পারবে না। আমি বিশ্বাস করো দিদি, আমি অন ক্যামেরা বলছি, আর এটা ফ্যাক্ট বলছি তোমাকে, এতগুলো নোটিশ এসছে, আমার মা বাবা কোর্টে গেছে, আমি কোর্টে একদিনের জন্য যাইনি, শুধু মানে লাস্ট ডেটে একবার আমাকে যেতে হলো, মানে যেতেই হয়েছে, আমি যাইনি কেন, আমি আমার মা বাবার সামনে ওরকম কোর্টে দাঁড়াতে পারবো না। তার একটাই কারণ, মানে আমি চোখে চোখ মেলাতে পারবো না এই কারণেই, কেন আমার মা বাবা দাঁড়িয়ে আছে কোর্টের সামনে, যে বলবে যে আমাদের ব্র্যান্ড নামায় দাও, মানে সেখানে আমার কোথাও মনে হবে যে আহ, মানে কি বলবো, বলে না ভেতর থেকে একটা খুব কষ্ট হয়, যে মা বাবার থেকে মনে হচ্ছে যেন ছিনিয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার চলে আসবে। আমি ছিনিয়ে নিতে চাই না জিনিসটা, ভালোবেসে
দেওয়া আর ছিনিয়ে নেওয়া, সেটার মধ্যে অনেক তফাৎ আছে। এই জন্য আমি নিজে থেকেই সরে যেতেছিলাম, যে বাবা মাকে আমি ওই স্টেজে দেখতে পারবো না। তো এই সূত্রপাতটা কিভাবে হয়েছিল, মানে হঠাৎ সূত্র করে? সূত্রপাত বলতে কি বলবো, ওয়ান কাইন্ড অফ ইগো বলতে পারো। মানে মানে আমি ধরো কি বলবো, এটা একটা মানে হয়তো পাবলিক বিশ্বাস করবে না, দ্যাট ইজ এটা ফ্যাক্ট। মানে আমি ধরো একটা গাড়ি কিনেছি, হুম। একটা গাড়ি কিনলাম। আমি সত্যি কথা বলতে 2021-এ আমি একটা ফরচুনার গাড়ি কিনেছিলাম। হুম। তো সেই ফরচুনার গাড়িটা কিনলাম আমি। কেনার সঙ্গে সঙ্গে দেখলাম, আমি বাবাকে নিয়ে গেলাম, আমার বাবার খুব পছন্দের গাড়ি ফরচুনার। তো যাই হোক, তো বাবাকে বললাম, বাবা আজকে তো একটা ভালো জিনিস কিনতে যাবো, তোমায় যেতে হবে, সারপ্রাইজ আছে। বললো, কি? আমি চলো। তো মা গেল না, কিন্তু আমি এখনো বলছি, আমার বাবা মানুষটা এখানেও বসে বলছি, মানে খুব সাদামাটা মানুষ, প্রচন্ড সাদামাটা। মানে ওনাকে তুমি যেরম ভাবে রাখবে, মানে তুমি যদি ওনাকে আহ এক থালায় বসে, মানে একটা কোনাতে, এত বড় মানুষ সে, তুমি যদি একটা কোনায় মাটিতে বসিয়ে তাকে একটা থালায় ভাত খেতে দাও, সে কিন্তু খাবে। সে একবারও প্রশ্ন করবে না যে আমাকে এরম ভাবে দিচ্ছ কেন। তার কোনো ডিমান্ড নেই। আজও আমি এই কথাটা বলি, আমার বাবা থেকে আমি অনেক কিছু জীবনে শিক্ষা অর্জন করেছি, আর আজও আমার গুরু আমার বাবাই থাকবে। কিন্তু ওই যে বলে না, বাই প্রেশারাইজড। কিন্তু হিসেব মতো মায়ের সাথে তাহলে ক্ল্যাশিং। আমরা জানি যে মায়ের সাথে ছেলের সম্পর্ক কিন্তু মধুর হয়, মধুর হয়, কিন্তু এখানে এবং অল্প। মারা বেশি ছেলেকে সাপোর্ট করে। ছেলেকে সাপোর্ট করে, ওই যে বললাম না, আমার ভাই আছে। তো মায়ের ভাইকে নিয়ে অনেকটাই স্বপ্ন। জীবনের স্বপ্ন। হতেই পারে, না হওয়ার কিছুই নেই। যেহেতু আমি তাদের স্বপ্নটা পূরণ করতে পারিনি, তাদের ওকে নিয়ে স্বপ্ন হতে পারে। আমি সেই স্বপ্নটাকে সত্যি কথা বলতে আমি মানে এনকারেজও করি, বিকজ আমি করতে পারিনি। আমি চাইবো যে আমার মা বাবার সেই স্বপ্নটা আমার ভাই পূরণ করুক। হুম। কিন্তু আমি এটা কখনো চাইবো না যে আমার ভাইয়ের সামনে আমার সম্মানটাও হানি করুক। সেটা কি আমি চাইবো? কিন্তু সেটাই আমার সাথে হয়েছে। দীর্ঘদিন আমি কোনোদিনও আজ পর্যন্ত বলিনি, কোনোদিনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত জায়গায় গেছি, আমি কিন্তু 4টে ব্রাঞ্চের নাম মেনশন করতাম সবসময়। 2023-এ আমি জি সোনার সংসারে গেছিলাম। হুম। তো সেই সময় তখন আমার দুটোই ব্রাঞ্চ ছিল, মধ্যমগ্রাম আর সোদপুর। সেই সময়তেও আমি বাবাকে বললাম, বাবা জি বাংলা সোনার সংসারে আমাদেরকে ডেকেছে। মানে ডেকেছে বলতে, ওরা কেটারিং এর কাজ হুম দেবে হুম বলে। হুম। হুম। তো তুমি কি যাবে? বললো, না আমি যাব না, তুই কর, আমি এগুলো করবো না, আমি অতটা মানে সরি করতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, তা আমিই করছি ক্যাটারিং এর কাজটা। তো সত্যি কথা বলতে, মানে সেই জি বাংলা সোনার সংসারের যে প্রোগ্রামটা এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো দিদি, মানে এত ভিড় হয়েছে মানে বিরিয়ানি খাওয়ার জন্য। মিকা সিং স্টেজে দাঁড়িয়ে আছে, অর্গানাইজার বলছে, দাদা তুমি হাড়ির ঢাকনাটাকে বন্ধ হুম করো, নাহলে স্টেজে ফাঁকা হয়ে যাচ্ছে, মানে হুম। চেয়ারে কেউ বসছে না। তো এটা একটা মানে যাই হোক, এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। বড় প্রাপ্তি। আহ তো সেই সময় বন্ধ করে দেওয়া হলো হাঁড়িটা। আমি বললাম, ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি, অ্যাটলিস্ট শোটা দেখুক সবাই। তো সবাই স্যাটিসফাইড, প্রত্যেকে বিরিয়ানি খেয়ে খুব খুশি হয়েছে। তো ওটা একটা অ্যাচিভমেন্ট ছিল। সেই সময়ও আমি দুটো ব্রাঞ্চেরই প্রমোশন করলাম। আমার জীবনে একটাই প্রাপ্তি, যে আমার বাবা মার নামটা ঊর্ধ্বে থাকুক সব জায়গায়। ঊর্ধ্বে বলতে, আমার বাবা মা যেই কষ্টটা করেছে, নামকরণ তাদের, সেই নামকরণটা তো কাজে লাগাতে হবে। আজকে মানুষ তো জানবে, সারা বাংলার মানুষ যেমনি এখন জানে ডিবাপি, এখন মানুষ জানে যে ডিবাপি মানে বিরিয়ানি। সেই জিনিসটাই আমি চেয়েছিলাম, যে আমি এই জিনিসটাকে সারা বাংলায় হোক, বাংলার বাইরেই হোক নিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি যেখানে ব্যর্থ রয়ে গেলাম, আমাকে ছেড়ে দিতে হলো 25 2025-এ, এই নভেম্বর মাসে আমি নতুন করে আবার অনির্বাণ নামটা করলাম। তার কারণ হচ্ছে, মা বাবাকে কোনো সময় দম দেখানো যায় না। আর মা বাবা এটা এমন সফট কর্নার, সেখানে তুমি কারোর সাথে ভাগ করতে পারবে না। এই জন্যই আমি ছেড়ে দিলাম। এরপরে আর কি বলবো বুঝতেই পারছিলাম না, বাট তবুও শো তো নিয়ে যেতেই হবে এগিয়ে। তো
বিরিয়ানির ওনার এবং জনপ্রতিনিধি, মানে এন্টারপ্রেনার প্লাস হচ্ছে একজন জনপ্রতিনিধি। তো যদি দুটোর মধ্যে কোনটাকে বেশি প্রেফার করতে বলে, কোনটা ফার্স্ট যাবে? দেখো, আমি তোমায় দুটোকে ইকুয়াল ভাবে মেনটেন করার চেষ্টা করি, বিকজ সকালবেলা আমার কাজ থাকে জনপ্রতিনিধির কাজ, হুম যেটা আমাকে সকালবেলা উঠে করতে হয়। অনেক মানুষ আসে, সই শপথ করো, এই করো, পাড়ায় যেতে হয়, কার কি সমস্যা হয়। আমার দুটো ভিআরএস রাখা আছে, হুম তারা পাড়ায় গিয়ে সার্ভে করে, তারা আমাকে প্রতিনিয়ত রিপোর্ট দেয় যে দাদা আজকে এই প্রবলেম। ফার্স্ট পাবলিকের কাজটা করি, সেকেন্ড ব্যবসার কাজটা করি। 12টার মানে সকালবেলা 10টা থেকে 2টো অবধি পাবলিক সার্ভেন্ট, আফটার 2 তো রাত্রি 3টে 3:30 অবধি আমি 3টে অবধি খোলা থাকে বিরিয়ানি? 3টে অবধি খোলা থাকে না, আমার 2টো অবধি রাত খোলা থাকে। আচ্ছা। বিকজ আমার অনলাইনের সেলটা মানে কি বলবো, হিউজ মিনস ভেরি হিউজ সেল। Very good. মানে ধরে রাখো তোমার মানে চিংড়িঘাটা থেকে অর্ডার করে লোকে, সেক্টর 5 এর তো প্রচুর অর্ডার, আইটিতে প্রচুর অর্ডার। প্রচুর order আসে। রাত্রি 1:30 একটা সময় তো বহুত অর্ডার আছে। ওই জন্য স্পেশালি আমার তাদের জন্য একটা বিরিয়ানির হাঁড়ি এক্সট্রা বানাতে হয় মানে রাত্রিবেলা। কটা বিরিয়ানি হাঁড়ি বানান এমনি পার ডে পার ডে? অ্যাভারেজ 30টা থাকে। 30টাই পুরো সেল হয়ে যায়? 30টাতে কিছু হয় না, মানে আমি যদি এখন রাত্রির 3টের সময় হাঁড়ি মারি সেটাও বিক্রি হবে, বাট স্টাফরা মারা পড়ে যাবে, তো ওরা বলবে দাদা পারবে না, এটা পসিবল না। মানে সারাদিনে এমনি তার মানে কাস্টমার কতগুলো হয়? পার ডে হিউজ। বহুত, মানে বিয়ন্ড এক্সপেকটেশন কাস্টমার্স থাকে। এবং আমার অনলাইন প্ল্যাটফর্মে সব থেকে বেশি বিক্রি, সেলটা বেশি হয়? প্রচন্ড, মানে ধরে রাখো 60% সেল হয় অনলাইনে, বিকজ এখন মানুষের কাছে টাইমটা খুবই সবটা, কম। হ্যাঁ। মানে এখন কেউ মানুষের গিয়ে খেতে যাবে না, এখন না, সব গিয়ে অনলাইনে। খেতে, আমি যেমনি আমার মাল্টিকিউশন আউটলেটে যেগুলো যেগুলো আমার মাল্টিকিউশন আছে, সেখানে তোমার প্রচুর বসে বসে খাওয়ার, ব্যবস্থা বিকজ আছে। মানুষ বিভিন্ন খাবার, সব খাবার আমরা অ্যাভেলেবিলিটি রাখি না অনলাইনে। আচ্ছা। মানে সেটা সম্ভবও না দেওয়া, কোনো না কোনো ভুল তোমার থেকে হবে। মানে সব রকম খাবার, মানে 250 আইটেমস খাবার আছে মাল্টিকিউশনে, সব খাবার দিতে গেলে পরে পসিবল না। কিছু খাবার আমরা অনলাইন প্ল্যাটফর্মে রেখেছি, আর ম্যাক্সিমাম খাবারটাই আমরা অফলাইন প্ল্যাটফর্মে রেখেছি। মানে স্টার্টার বলো, কন্টিনেন্টাল বলো, এগুলো তো আমরা অনলাইনে নেই, দিই না, এগুলো অনলি অফলাইনের জন্য। আমি শুনেছি আপনার কম্পিউটার মোবাইলের দোকান আছে। একদম, এবং আমি এখনো অবধি মানে চোখ বন্ধ করে মোবাইল চালাতে পারি। ও, এর আগেও আপনি আপনি মল বা বড় বড় মলে তো আপনি চাকরিও সিকিউরিটি করেছেন। সিকিউরিটি গার্ডের কাজ করেছি আমি। ভিজুয়াল সিকিউরে কোম্পানি আছে, যেটার কন্ট্যাক্ট অবনী মলে, এখন অবনী মল তো অবনী এক্সাইড যেটা ওখানে, সেটা তো এখন ব্যাংকের আন্ডারে হয়ে গেছে, কিন্তু সেখানে আমি মানি স্কোয়ারেও ছিলেন? মানি স্কোয়ারেও ছিলাম। এই দুটো কন্ট্রাক্টে ভিজুয়াল সিকিউর বলে কোম্পানিটা ছিল, সল্টলেক সেক্টর 5-এই তাদের অফিস। তো সেক্টর 5 কি সেক্টর 2 মেবি, যাই হোক সেখানেই হবে অফিসটা। এখন 2008-এ আমি জয়েন করেছিলাম, প্রায় 1.5 বছর আমি সিকিউরিটি গার্ডের কাজ করেছি। সেই কাজের সাথে সাথে আমি মোবাইল রিপেয়ারিং শিখতাম বেলঘরিয়া, মোবাইল রিপেয়ারিং শিখতাম ওখানে প্রায় 6 মাস 8 মাস কাজ শিখেছি। তখন কিন্তু অ্যান্ড্রয়েড নেই, সেই সময় অ্যান্ড্রয়েড ছিল না, সেই সময় কিপ্যাড ফোন। ঠিক আছে, তো সেখান থেকে আমাকে হেল্প করেছিল একজন আমাদের ওখানকারই খুব বড় সোশ্যাল ওয়ার্কার, এবং তার মোবাইলেরই দোকান, রূপম সেন, মানে আমরা রূপম জেঠু বলে ডাকি। তো উনি ওখানকার অনেক বিশিষ্ট সমাজসেবী এবং অনেক বড় মাপের লোক উনি। তো উনি আমায় সেই সময় হেল্প করে, মানে আমাদের খুব বাচ্চা বয়স দুজনেরই তখন, মানে কি বলবো, ধরো না আমার 2008-এ আমার বয়স 18 ইয়ার্স, আই এম অনলি 18 ইয়ার্স ওল্ড। তো ওরও বয়স আমার থেকে হয়তো 6 মাসের ছোট। সেইখানে দুজনে কে দেখে বললো তোরা, আমি রূপম কাকুকে কি বললাম যে আমাকে একটা কাকু, আমাকে একটা ফুটপাতে জায়গা করে দাও না, আমি মোবাইল রিপেয়ার করব। তো বললো ঠিক আছে, চ আমি ব্যবস্থা করে দিচ্ছি জায়গা। তো সেই মানুষটা আমার জায়গার ব্যবস্থা করে দেয়। সেই মানুষটা লাইটের, ফুটপাতে কেউ লাইট দেয় না, সেই লোকটা আমাকে লাইটেরও ব্যবস্থা করে দেয়। আসলে সেখান থেকে আমি মোবাইল রিপেয়ারিংটা করি, এবং আমার মোবাইল দোকান খুব জনপ্রিয়তা লাভ করে। মানে
আমি দোকান খোলার আগে মোটামুটি 10 জন 12 জন এরকম দোকান ঘিরে দাঁড়িয়ে থাকতো সেই সময়। মানে প্রচন্ড জনপ্রিয়তা, মানে সেখানে মোবাইল মানে, তো আমার মোবাইলের দোকানের নাম ছিল অভিষেক মোবাইল রিপেয়ারিং সেন্টার, ঠিক আছে। তো খুব নাম ডাক আমার তখন, মানে দূর দূর থেকে লোক আমার কাছে মোবাইল সারাতে আসতো। আমি এখনো অবধি যদি আমাকে মোবাইল সারাতে দেয়, মানে আই এম এক্সপার্ট। তো সেই ফোনের দোকানে প্রচুর মানুষের ভিড় হতো, আর সেখান থেকে আমার অনেকটা জনপ্রিয়তা লাভ হয়েছে, আমাকে মানুষ চিনেছে জেনেছে। সেই ফোনের দোকানে আজকে আহ, থেকে একটু তিলে 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 টাকা জমিয়ে আমি একটা গাড়ি, মানে ওলা উবেরের জন্য আমি একটা গাড়ি টাটা মোটরস থেকে ফাইন্যান্স করি, ডাউন পেমেন্ট দিয়ে। সেই সময় মনে হয় গতিধারা চলে, সেই গতিধারার মাধ্যমে আমি একটি গাড়ি ফাইন্যান্স করে, আমাদের গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছিল ওই সময়, আমি একটা গাড়ি বুক করি। তো গাড়িটা নিয়ে, সেই গাড়িটা আমি নিজেই ড্রাইভ করতাম, আমি নিজেই চালাতাম, নিজে চালিয়ে ওলা উবেরে ডিউটি করতাম, রাত রাত ডিউটি করতাম। মানে এই অঞ্চল, মানে আপনার সাউথ অঞ্চল, মানে কলকাতার কোনো এমন অলিগলি নেই যেটা আমি এখনো চিনি না। মানে আমি চোখ বন্ধ করে মুখস্থ, মানে আমি প্রায় ওলা উবেরে গাড়ি আমি 2012 থেকে 2017 অবধি আমি টানা গাড়ি চালিয়েছি ওলা উবেরে নিজে। এবং সেই গাড়ি চালিয়ে আমি আরেকটা গাড়ি কিনি, সুইফট ডিজায়ার গাড়ি। সেই গাড়িটাও আমি একটা ড্রাইভারের হাতে দিই, সে ড্রাইভার চালাতো। মানে সেখানেও একটা সমস্যা গেছিল, ড্রাইভার কিছুদিন চালিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে দেয়, মানে অ্যাক্সিডেন্টটা প্যাথেটিক অ্যাক্সিডেন্ট করেছিল। মানে সেই মানে কাস্টমার প্যাসেঞ্জারের লেগেছে, সেখানে পুরো গাড়ি একদম সে লরির তলায় ঢুকিয়ে দিয়েছে, ড্রাইভারও লেগেছে। ওই অবস্থা, ওই গাড়ি নিয়ে চলে গেল আমাদের এই সাউথ সিটি মলটা বলো, সাউথ সিটি মলের ওখানে কি থানা আমি জানি না, লেক যাদবপুর থানা। যাদবপুর থানা, রাইট। ওরা নিয়ে গেল, সেই রাত্রেবেলা আবার দৌড়াতে দৌড়াতে আসলাম ওখানে। মানে এমনি নুন আনতে পান্তা ফোড়ার অবস্থা, নিজে চালাই গাড়ি, বুঝতেই পারছো। তখন আমার একটা ছোট বাচ্চা, মানে আমার বড় ছেলের তখন হয়েছে সদ্য সদ্য 1 বছর বয়স। আপনার 3টে ছেলে মেয়ে? না, আমার এক ছেলে 2 মেয়ে। আচ্ছা, মানে 2016-তে আমার 2 ছেলে, মেয়ে মানে জমজ? না না, পরে পরেই পরে। হয়েছে, মেজো সেজো। আচ্ছা। তো 2017 যখন, সেই সময় ছেলের 1 বছর বয়স, নিজে গাড়ি চালাই, ভাড়া থাকি, মানে একটা হিউজ খরচা, তার মধ্যে একটা গাড়ি ফাইন্যান্সে নিয়েছি, তার একটা ইএমআই, আমি যেটা চালাই তার একটা ইএমআই, তার মধ্যে গাড়িটা এত টাকা অ্যাক্সিডেন্ট করে বসলো, মানে সেখানে একটা হিউজ লস। আমি সেই সময় আহ, আমার মায়ের থেকে হেল্প চেয়েছিলাম কিছু, বাট বিশ্বাস করো আমি কোনো হেল্প পাইনি সে সময়। বললো আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি এই মুহূর্তে খুব অসুবিধা। তো আমি একবারই বলেছিলাম, তো সেখানে সে আর, বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো আমার বউয়ের একটা চেইন ছিল, গলার সোনার চেন। তো আমি সেই সময় সেই সোনার চেনটা বিক্রি করলাম, আমি বললাম না হলে সার্ভাইভ করতে পারবো না। সেই চেনটাকে বিক্রি করে আমি গাড়িটাকে সারাতে দিলাম, ইন্স্যুরেন্স থেকে কিছু টাকা পেলাম। হুম, আর কমার্শিয়াল গাড়িতে পুরো তখন বাম্পার টু বাম্পার ছিল না, হুম, হুম। তো আমাকে কিছু টাকা দিতে হলো, দিয়ে গাড়িটাকে ঠিক করলাম, করে আবার চালাতে লাগলাম। ইতিমধ্যেই আমার কন্যা সন্তান হলো 2018-তে, তারপরে আবার 2019-এ আমার আরেকটা ছোট মেয়ে হলো। তো যাই হোক, খুব খুশির সময় কাটিয়েছি আমরা, মানে হ্যাপি ফ্যামিলি টাইপ। মানে কি বলবো, মানে কম পয়সা ছিল বাট আমি খুব হ্যাপি ছিলাম। কিন্তু তখন টাকা পয়সার একটু খুব অসুবিধা হয়ে যাচ্ছিল, মোবাইলের দোকানের সাথে সাথে গাড়ি চালানো থেকে শুরু করে তাও করে উঠতে পারছিলাম না। তারপরে আমি একটা ডিসিশন, তখন গাড়ি চালাতে চালাতে না আমার স্পাইনাল কর্ডে, মানে এত গাড়ি চালাতাম রাত রাত জেগে জেগে, রাত্রি 2টো 2:30 3টে অব্দি গাড়ি, মানে সকালবেলা ধরো 11টা 11:30 বেরোতাম, ঢুকতে ঢুকতে রাত্রি 3টে 3:30 এরকম সময়, মানে প্রচুর দিন ডিউটি করেছি। তো মানে ওই ডিউটি করতে করতে মানে আমার প্রেশার সুগার সব চলে এসছে, ও, ঠিক। যা, মানে এখন প্রেসার সুগার যা, সব রয়েছে? সবই আছে, সব সব আছে, সবই রয়েছে। তো
মানে রাত রাত জেগে ডিউটি করতাম তো রাত। কিন্তু আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যদি ভালোভাবে সুস্থভাবে হাঁটা যেতে পারে একদম। সকালে উঠে, হুম, আমি কি বলবো, তার একদম। মানে আস্তে আস্তে টেনশন ফ্রি এক- থাকতে হলে নিজেকে ভালো রাখতে হবে। দেখো একেবারে নিশ্চয়ই করো, কিন্তু আমাদের তখন একটা টাইম ছিল যে আর্থিক অবস্থা আমার সেরকম ভালো ছিল না। বুঝতেই পারছো এই যুগে 3টে বাচ্চাকে মানুষ করা, হুম, তাদেরকে তো মানে আমরা পৃথিবীতে এনেছি এবং আমাদের তো দায়বদ্ধতা আছেই তাদের প্রতি। তাদেরকে মানুষ করো, তাদের জামা কাপড়, হাগিস থেকে শুরু করে বিভিন্ন ডক্টর খরচা, তাদের ভ্যাকসিনেশন, মানে এটা হিউজ খরচা। 3টে বাচ্চা মানে বোঝো, তার মানে এই মানে এই বাজারে এখন মানুষ একটা বাচ্চাকে রাখতে হিমশিম খেয়ে যায়। মানে এখন একটা বাচ্চার স্কুলের ফিস তুমি বুঝতে পারো, হুম, ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে মিনিমাম 2,500-3,000 টাকার নিচে কোনো ফিস নেই। তো সেখানে আমি 3টে বাচ্চা, তখন ওরা ছোট, খরচা ছিল মানে হিউজ। ছোট যত থাকে তত বেশি খরচা। আজকে ডাক্তার প্রবলেম, কালকে এই প্রবলেম, মানে কিছু না কিছু লেগেই থাকছে, লেগেই রয়েছে। কিন্তু সবকিছু মিলিয়ে মিশিয়ে ঠিক ছিলাম। তো বাবা সেই সময় হেল্প একটাই করেছিল। বাবা বলল যে দেখ, তুই গাড়িগুলো দিয়ে দে, আর তুই একটা কাজ কর, তুই আমার দোকানে থাক, আমি তোকে পয়সা দেবো, তুই গাড়িগুলো দিয়ে দে। তখন দেখলাম যে না, তুই মোবাইলের কাজ তো করছিসই সাথে। আমি তখন ভাবলাম যে হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা কিন্তু কিছু নেই। আমি গাড়িগুলো আমার ড্রাইভারদেরকে দিয়ে দিলাম, তারা গাড়ি চালাতো। এবং আজকে মোবাইলের দোকানটাও দেখতাম আমি, সাথে সাথে বাবার দোকানটাও দেখতাম। বাবা আমায় প্রত্যেক মাসে, কেন মিথ্যা কথা বলবো, মানে মাইনে হওয়ার আগে আমাকে টাকা পাঠিয়ে দিত প্রত্যেক মাসে। সেটা বলতে হতো না, নিজে থেকেই দিত। তো আজকে সেই টাকাটা অনেকটা আমার হেল্প হতো। আজকে তখন আমাকে বাবা বললো যে এবার আস্তে আস্তে, মা বাবা দুজনেই বললো যে তুই একটা কাজ কর, তুই একটা বিরিয়ানির দোকান নিজে কর। আমি বললাম, তখন আমি বললাম কোথায় করবো আমি বিরিয়ানির দোকান? আমি খুঁজে বেড়াচ্ছি বিরিয়ানির দোকান করবো, মানে বাপরে বাপ, তো বিশাল বার্ডেন বিরিয়ানির ব্যবসা করা মানে। তো তখন সেই সময় আমি একটা ব্রোকার ফিট করলাম, যে আমি বললাম যে বারাসাতের দিকে তুমি একটা দোকান দেখো। তো তখন বাবা বললো যে না, বারাসাতের দিকে দেখিস না, তুই দেখলে সোদপুর কিংবা মধ্যমগ্রাম এরম সাইডে দেখ। তো তখন সেই সময় মধ্যমগ্রামটা চুজ হয় একটা দোকান। তো সেই দোকানটা সব মালিক সাথে কথা হয়। সেই মালিকটা তখন বলে যে আমার 5 লক্ষ টাকা ডিপোজিট মানি লাগবে, আর প্রত্যেক মাসে যেটা ভাড়া সেটা তোমায় দিতে হবে লিজ এগ্রিমেন্ট হিসাবে। আমি লিজ প্রপার্টি নিয়েছিলাম। তো সেই সময় আমি বললাম, বাবা 5 লাখ টাকা চাইছে, কোথায় পাবে 5 লাখ টাকা, এত টাকা চাইছে। তো বাবা সেই সময় হেল্প করেছিল, 5 লাখ টাকা দিয়েছে, দিয়ে সে হেল্প করেছে। বাকি যে টাকা পয়সা, যেটা আমার শ্বশুর বাড়ির থেকেও কিছু হেল্প করেছিল আমাকে দোকানটা চালু করার জন্য। তো আমি কিছু নিজেও লোন করলাম, করে দোকানটা চালু করলাম। করে সত্যি কথা বিশ্বাস করবে না দিদি, মানে ওই দিনটা আর আজকের দিনটা আমি শুধু ভাবি, আমার গায়ে এখন অব্দি কাটা দেয়। মানে বাবা আমাকে বলেছিল যে তোর যদি বিরিয়ানি বিক্রি না হয়, তুই ক্যানে করে আমার দোকানে ফেরত দিয়ে চলে যাস, আমি দেখে নেব। তো সেই সময় আমার তখন একটা চ্যালেঞ্জিং মনে হলো যে এরম হবে, একটা ব্যবসা করছি, মানে এরম স্টেজ যাবে যে যে বিরিয়ানি বিক্রি না হলে ক্যানে ফেরত দিয়ে চলে যাবো, এটা আবার কি? তো আমি বললাম যে ঠিক আছে চলো বাবা, শুরু করছি তাহলে। তুমি ফিতেটা কাটবে, তুমি আর আমার মা আর আমার 3টে ছোট বাচ্চা, এখনো আছে, দেখাতে পারবো ভিডিওগুলো। তো তারাই আহ, কাটলো। প্রথম দিন, ফার্স্ট ডে, 7 হাঁড়ি বিরিয়ানি বিক্রি হলো, 7। প্রথম দিন মানে আমি ইয়ের দ্বারা, মানে সোশ্যাল মিডিয়ার দ্বারা, ইউটিউব, তখন ফেসবুকের কোনো এতটা ইয়ে ছিল না। ফেসবুক ছিল কম, কিন্তু 2021-এ আমি ফার্স্ট মানে পোস্ট করি যে ডিবাপি ইজ কামিং টু মধ্যমগ্রাম বলে। আমি একটা পোস্ট করেছিলাম, একটা মধ্যমগ্রাম নাগরিক বৃন্দ বলে একটা গ্রুপ আছে, সেখানে ফার্স্ট পোস্ট আমার। মানে ওইটা থেকে অলরেডি 2020-তে আমি এতটা ভাইরাল করে দিয়েছিলাম বিবাপিকে, মানে তখন অলরেডি 20 থেকে জনপ্রিয়তা পাওয়া শুরু করে দিই। মানে
2019-এর মিডল থেকে মানে ইউটিউবে এত 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 ভিডিও করেছি। মানে তুমি যদি এখন 2019-এর মারো ওল্ড ভিডিও অফ ডিবাপি বিরিয়ানি ব্যারাকপুর, তুমি প্রচুর ভিডিওস দেখতে পারবে। কিন্তু এই যে কথাটা মা বলে না যে আমার ছোট ছেলে আমাকে লাইমলাইটে এনেছে, এটা শুনে খুব কষ্ট হয়। সেখানে নিজেকে কোথাও মনে হয় যে আমি হয়তো কোথাও ব্যর্থ রয়ে গেছি, ব্যর্থতা আমার এটা। আমি এটা মনে করি যে বাবা মার মধ্যে সমস্যা হলে বাবা মা ঠিক কাছে নিয়ে নেয় সন্তানকে। একদম। হয়তো কোনো সমস্যা চলছে, সেটা আগামী দিনে হয়তো ভালো দিকেই যাবে, তো সেটারই আশা রাখছি আর কি। একদম। তো একটু যদি ছোটবেলার মেমোরিজ যদি কিছু শেয়ার করেন। ছোটবেলার মেমোরিজ বলতে আমি ছোটবেলাটা কাটিয়েছি আমার মামা বাড়িতেই। ওখানে অ্যাকচুয়ালি আমি আমার ম্যাক্সিমাম টাইমটাই আমি আমার মামা বাড়িতেই কাটাতাম। মানে দাদুর বাড়িতে থাকতাম, কিন্তু আমার মামার বাড়ির ঘরটা না ভীষণ প্রিয় আমার কাছে। দিদার কাছে থাকবো। আমার দাদু ঠাকুমাও খুব ভালোবাসতো। আমার দাদু আজকে নেই, সে স্বর্গবাস করেছে। এবং আমার দিদা দাদুও নেই আজকে, তারাও স্বর্গবাস করেছে। কিন্তু সত্যি কথা বলতে আমার যদি বলো সবচেয়ে তোমার কাছে বেস্ট মেমোরি কি জীবনে, মামার বাড়ির জায়গা, মামার বাড়ির জায়গা। সত্যি এটা কথা সব বাচ্চাদের মধ্যেই হয়ে থাকে। মানে সেখানে আমি মানে গোয়াল ঘর আছে না আমাদের আমার দাদুর বাড়ির গোয়াল ঘর ছিল। তো মা নিয়ে যাবে বলছে চলো কলকাতায় যেতে হবে ফিরে। আমি গোয়াল ঘরের পেছনে লুকিয়ে পড়তাম, বাড়ি যাব না, বাড়ি যাবো না, বাড়ি গেলে পড়তে হবে, বাড়ি গেলে পড়তে হবে। একদম মানে পড়ার প্রতি আমার কোনোদিনই মানে পড়ার কথা শুনলে আমার গায়ে জ্বর চলে আসতো। আমার টিচার কাকুলি মিস বলে আমার টিচার ছিল, সে আসবে শুনে ভয়ে আগেই থেকে আমি মানে মাকে আর বাবাকে বলতাম যে আমার জ্বর হয়েছে, আমার শরীরে মানে পড়ার উপরে সত্যি আমার কোনোদিন ন্যাক ছিল না। মানে আমার এমনি যাই না বলতে পারো যে এক একজনের এক একটা হতে পারে, কেউ পড়তে ভালো, যেমনি আমার বড় ছেলে সে একেবারে পুরো পড়াকু। আমি ওকে বলি, ওর মা বলে তোর বাবা তো পড়ে না, তুই এত সুন্দর পড়ছিস। আমি বললাম যে যাই না, হতে পারে আমার ভাইয়ের ওর লেগে গেছে, ভাই পড়াশোনা খুব ভালো, হ্যাঁ খুবই ভালো। তো আমার বাবাও অত পড়াশোনা করেনি, মাও অতটা পড়াশোনা করেনি, সেটা আমারও তাই হয়েছে পড়াশোনার উপরে কোনো। কিন্তু আমার আবার যে ইলেকট্রনিক্স এর কাজ তুমি আমাকে যেটা বলবে আমি ওই যে বলে না ভগবান কিছু দিলে তো কিছু হয়তো দিল, কিছু দিল না, হ্যাঁ যখন দেয় তখন একদম ফুল ফেজে দেয় আর কি। মানে আমি ইলেকট্রনিক্স এর কাজ তুমি এখনো বলো না, আমি খুব উৎসাহ নিয়ে করি। আর যেই কাজটা নিয়ে বসবো একদম ডেডিকেশন নিয়ে, ওটা যতক্ষণ না কমপ্লিট হবে সে যাই হয়ে যাক আমি কোনো দিকে তাকাবো, ওটা আমি কমপ্লিট করবো। সেটা ফ্যান ঠিক করা হোক, মোবাইল ঠিক করা হোক, ক্যামেরা ঠিক করা হোক, মানে আমি কম বেশি সব কটাই করতে হয়। তোমার মাইকটা ধরো কোনো প্রবলেম হচ্ছে, আমি একটা জ্বর অব্দি দেবো, কি প্রবলেম হয়েছে এটা আমি দেখবো, বাট আমি ওটাকে শর্ট আউট করেই ছাড়বো। তো এটাই আমার বলতে পারো যে এটাই গড গিফট হতে পারে যে ভগবান আমাকে এই জায়গাটা দিয়েছে, আমি এটাতে খুব হ্যাপি। মানে ছোটবেলা থেকে মোবাইল ল্যান্ড ফোন ঠিক করো, এই ঠিক করো, ছোটবেলা থেকে আমি এসবের দিকে খুব মানে। কিন্তু পড়াশোনার কথা বললে আমি বলবো যে আমি পড়াশোনার মধ্যে আমার কোনো ইন্টারেস্টেড ছিল না। আমি ব্যবসাটাও শিখেছি বাবাকে দেখে, সেই স্টেপটাই এগিয়েছি। সেটাই আমি মানে বাবার ব্যবসার যে ভিশনটা আমি সেটা অ্যাডাপ্ট করেছি, যে বাবা কিভাবে মানুষের সাথে কথা বলে, মানুষকে কিভাবে সম্মান দেয়, সেটা আমি আমার বাবার থেকেই শিখেছি। সত্যি কথা বলতে আজও সেই মানুষটা সাদামাটা, কিন্তু কোথাও না কোথাও আজ মনে হয় যে আজকে আমার সাথে যে জিনিসটা করেছে তাকে সেটা বাই প্রেশারাইজই করানো হচ্ছে। হয়তো সে কিছু যদি আমার বিরুদ্ধেও বলে সেটাও হয়তো বাই প্রেশারাইজই হবে। আমার মনে হয় না সেটা সে মানে মন থেকে বলবে। সময় শেষের দিকে, আর টকবক উইথ পেন্ডেলার শোতে আপনি এসেছেন, যদি কিছু অডিয়েন্সকে যদি কিছু বলেন। অডিয়েন্সকে এটাই বলবো, আপনারা এখানে বসেই বলে যাই যে অনির্বাণ, আমি নতুন বিরিয়ানির দোকান করেছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। এবং নামটা চেঞ্জ হয়েছে, কোয়ালিটিটা না, কোয়ালিটিটা আজও যা আগে পেয়েছিলেন সেটাই পাবেন, এবং তার থেকে গুণমান ভালো করারই চেষ্টা করব। এবং আমি এটাও বলবো সাথে সাথে, আমি এই ব্যবসা করছি মানে তার মানে আমার বাবা মাকে আমি ছোট করব না। একটাই কথা বলবো, আপনারা ডিবাপিতেও যান আর অনির্বাণেও আসুন।
আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই, বিকজ ওটা আমার বাবা মার, এটা আমার। ঠিক তাই, সবকিছুই ভালো হোক সেটাই আমি বলবো আমাদের টিমের তরফ থেকে। আগামী দিনে আপনার যে নতুন যেটা ব্যবসা শুরু করেছেন তার অনেক অনেক শুভেচ্ছা এবং Thank you. অভিনন্দন। থ্যাংক ইউ। নমস্কার।